সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ফের সরকার বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি ডান অতি বাম শুধু নয়, দেশের সব পন্থী মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, বিএনপি নেতারা হতাশ, কর্মীরা ক্লান্ত, নিজেরাই নিজেদের ধ্বংস করছে। বিএনপির আন্দোলনের হাকডাক হাস্যকর বলেও মন্তব্য তার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, রাজনীতিতে ডান বাম মধ্যপন্থা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা ফিরোজ, সম্পাদক ভয়েস বাংলা, আছেন ইসহাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এবং হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মে দিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন, সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের, তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর, জবাব ওবায়দুল কাদেরের। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেয়া হবে না, বললেন প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস, কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। আশ্রমের আড়ালে কিডনি সহ বিক্রি হতো অঙ্গ প্রত্যঙ্গ, নিজেই মৃত্যুর জাল সনদ তৈরি করতেন মিল্টন সমাদ্দার। নানামুখী প্রতারণার দায়ে অবশেষে ডিবির জালে। এবং 9 বছরের শিশুর ওপর পাশবিকতার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত র্যাব। কুমিল্লায় ধর্ষণের পর চিৎকার করায় হত্যা করা হয় ঝুমুরকে, অভিযুক্ত গ্রেফতার। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম, রাজনীতিতে ডান বাম মধ্যপন্থা। শুরুতে যেমন বলছিলাম, মহান মে দিবস। আওয়ামী লীগ বিএনপি আজকে দুদলই সমাবেশ করেছে। সেখানে আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে দায়ী করেছে, গণতন্ত্র নিয়ে কথা বলেছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছে, সরকারের পতন ঘটানোর কথা বলেছে বিএনপি। বিএনপির সক্ষমতা এবং নিজের দলের কর্মীদেরকে কতটুকু উজ্জীবিত রাখতে পারছে সে নিয়েও প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। দীপু ভাই, আপনাকে আলোচনা শুরু করি। মানে ডান বাম মধ্যপন্থা রাজনীতিতে আমি আজকে শিরোনাম করেছি। গত কিছুদিন ধরে এই বিষয়টি আলোচিত হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই। তা আজকে আওয়ামী লীগ বিএনপি সমাবেশ করেছে শ্রমিক দিবস উপলক্ষে, তো সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে। বিএনপি মহাসচিব বলছেন যে ডান বাম কিংবা মধ্যপন্থী নয়, মানে অতি ডান অতি বাম কিংবা মধ্যপন্থী নয়, দেশের সবপন্থী মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত, বর্তমান সরকারের পদত্যাগ বা কিংবা পতন চায়, এবং সেটি সম্ভব করা হবে বলে তিনি আজকে প্রত্যয় ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ সেটিকে উড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের ভাষায় গত 15 বছর ধরে বিএনপি এই ধরনের কথা বলছে। যদি বিএনপির এই ধরনের বক্তব্যের সঙ্গে দেশের মানুষ একমত হতেন, তাহলে অবশ্যই এতদিনে বিএনপি সফল হতো। আপনি কি বলবেন? আসলে একটা ব্যাপার কি, আমাদের তো এখন গণতান্ত্রিক রাজনীতিতে সবাই অংশ নিয়েছে, তবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যার যার মতাদর্শ আছে। যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারাও যেমন গণতান্ত্রিক রাজনীতি করছে, আবার যারা ধর্মীয় রাজনীতি করে তারাও করছে। এবং আমাদের যদি আমরা দলের নিবন্ধনের এটা দেখি, প্রায় 13 থেকে 14টা রাজনৈতিক দল আছে যারা ধর্মভিত্তিক। তো তার মানে একটা স্বীকৃতি আছে ধর্মভিত্তিক রাজনীতির। আবার আমরা যদি দেখি সিপিপি সহ বাসদ, যারা সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারাও আছে। আবার আওয়ামী লীগকে আপনি দূরে ঠেলতে পারবেন না, কারণ আওয়ামী লীগের যে মূল যেই তার 4টা যে মূল বিষয় আছে, তার মধ্যে সমাজতন্ত্র আছে। বরং একসময় কিন্তু আওয়ামী লীগকে বলা হতো যে তারা হচ্ছে ধর্মকর্ম মানে না, তারাও হচ্ছে বাম, এইভাবে কেউ কেউ ঠেলে দিত। কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে, বিএনপি করে, জামাত করে, সবাই এই ধারায় রাজনীতিটা করে। এখন বিষয়টা হচ্ছে একটা সরকার ক্ষমতাসীন আর ক্ষমতাসীন বাইরে। ক্ষমতার মধ্যেও যারা আছে, সেখানে ওয়ার্কার্স পার্টি আছে, জাসদ আছে, তাদেরও কিন্তু লক্ষ্য দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সমাজতন্ত্র প্রতিষ্ঠা। তার মানে সব কিন্তু আসলে মিলে মিশে আছে। তো এইটা কোনো অপরাধ না, এটা যার যার দলের নিজস্ব একটা আদর্শ থাকবে, লক্ষ্য থাকবে। বিষয়টা হচ্ছে যে মানে এখন যে ডিভিশনটা বা দ্বন্দ্বটা, সেটা হচ্ছে নির্বাচনটা নিয়ে। যেই নির্বাচনটা বিএনপি পারফেক্ট করেনি, এবং আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এখন ওবায়দুল কাদের যেটি বলছেন যে যেহেতু তারা নির্বাচনে পার্টিসিপেট করেনি,
আন্দোলনও সফল হয়নি, সুতরাং তারা ক্লান্ত, হতাশ, বিভ্রান্ত এবং বলছে যে তারপরেও আওয়ামী লীগ চায় না যে বিএনপির মধ্যে কোনো ভাঙন। এটা আমি মনে করি এই বক্তব্যটাও হচ্ছে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ মানে আওয়ামী লীগ এক ধরনের স্বীকার করে নিচ্ছে যে তার কিন্তু মূল রাজনৈতিক প্রতিপক্ষ জাতীয় পার্টি না, বিএনপি। দেখবেন যে প্রতিদিন যে যদি বিবৃতি দেন সেখানেও বিএনপি আছে, বক্তৃতা দিলেও বিএনপি। তার মানে এটা হলো বাস্তবতা। এই যে বাস্তবতাটা আমরা দেখছি, কিন্তু সেই বাস্তবতাটা আমরা আইনগতভাবে বা সংবিধানগতভাবে, পার্লামেন্টগতভাবে, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাগতভাবে আমরা দেখছি না। এটাই হলো বিপজ্জনক। এতে হয় কি না, এই যে দিবু ভাই, এটা যে বিপজ্জনক, এটা যদি বিপজ্জনক হয় তাহলে এই বিপদটা ডাকলো কে? এইটার জন্য আমি মনে করি যে সব পক্ষেরই একটা দায় আছে। দায় আছে এই কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার জন্যই তো বিএনপির আন্দোলন। এই ব্যবস্থাটার প্রবক্তাকে, এই ব্যবস্থাটার প্রবক্তাই হচ্ছে কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা নতুন দর্শন দেখাইছে যে এর মধ্য দিয়ে যদি প্রতিষ্ঠা হয় তাহলে যারা ক্ষমতার বাইরে আছে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারে। আওয়ামী লীগটা দাবি করেছে, প্রতিষ্ঠা করেছে এবং তারা সেইভাবে ক্ষমতাও আসছে। এই ব্যবস্থায় এটা ত্রুটি আছে দিবু ভাই, এটা আওয়ামী লীগ প্রবক্তা, আওয়ামী লীগ এটা আদায় করে নিয়েছে বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করে। এটা যে ত্রুটি আছে সেটিও আবার আওয়ামী লীগ দেখিয়েছে। এই আওয়ামী লীগ যে এটা ত্রুটিপূর্ণ বলছে বা এটাকে যে কিভাবে মানে এটাকে যে নষ্ট করা যায়, বিএনপি সেটি করেছে, এই যে আওয়ামী লীগ দাবিটা করছে, এটার বিপরীতে বিএনপি কি কোনো জোরালো যুক্তি উপস্থাপন করতে পেরেছে? না, আমি বলি সেটা আমাদের তো যে গণতন্ত্রের সিস্টেমটা এটাই তো ত্রুটিপূর্ণ। গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো হলো সব হলো পার্ট অফ ডেমোক্রেসি। এগুলিকে চর্চার মধ্য দিয়ে দিয়ে এটাকে উপরে নিতে হবে। এখন আমি কি গণতন্ত্র আছে চলছে না, সেটাকে আমি ওটা বাদ দিয়ে কি আমি একদলীয়ত্ব যাব? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা কাজ করছে না, সেটাকে আমি পেছনে চলে যাব? রেহমান সোবহান, প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলেছেন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভেঙে ফেলা হলো, নির্বাচন ব্যবস্থাটাও সাথে সাথে ভেঙে পড়লো। খুব গুরুত্বপূর্ণ একটা মতামত দিচ্ছেন উনি। তো আর কোনো আওয়ামী লীগ বিএনপি করেন না, উনি একজন প্রথিতযশা অর্থনীতিবিদ হিসেবে সবার কাছেই গ্রহণযোগ্য একটা মানুষ। তো এটা অনুসন্ধান করতে হবে। আজকে হয়তো আওয়ামী লীগ অনুভব করছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ধরেন কাকতলীয়ভাবে আমরা চোখ বন্ধ করে হঠাৎ করে বিএনপি দেখলাম যে বিএনপি ক্ষমতায়, তারপরে নির্বাচন, তখন কি আওয়ামী লীগ কি বলবে যে না, দলীয় সরকারটা যেই নির্বাচন কমিশন আইন টাইন যা আছে আমরা করেছি ওই অনুযায়ী নির্বাচনটা হোক? আমার সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? এই কারণে আওয়ামী লীগ বিএনপির এই পারস্পরিক সম্পর্কটা এত বেশি বিপরীতমুখী, অবিশ্বাসটা এত বেশি চূড়ান্ত, ফলে এই দুই দলের কোনো একটা দলকে ক্ষমতায় রাখা মানে হচ্ছে তার সাথে কমিশন, তার সাথে প্রশাসন সব কিছু জগা খিচুড়ি পাকিয়ে যায়। এই কারণেই একটা স্বতন্ত্র একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা পাকিস্তান এবং নেপাল এটা অনুসরণ করছে। আপনাকে ধন্যবাদ। পান্না ভাই, এখন ধরুন ব্যাপারটি এভাবে করে আপনার কাছে আমি জানতে চাই, বিএনপি পারছে কি পারছে না, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি যে আন্দোলনটি করছে সেই জায়গাতে বিএনপি পারছে কি পারছে না, বিএনপি সক্ষমতা আছে কি নাই, কিংবা বিএনপি তাদের কর্মীদেরকে উজ্জীবিত করতে বা রাখতে পারছে কিনা, সেটি একরকম আলোচনা। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি যে দাবিতে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকার, সেইটার যৌক্তিকতা আছে কিনা। বিএনপি যদি পারে তাও সেটা যৌক্তিক অযৌক্তিক হতে পারে, না পারলেও সেটা যৌক্তিক অযৌক্তিক হতে পারে। দিবু ভাই বলছেন যে এটার একটা বাস্তবতা বাংলাদেশে আছে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হইনি বা আমাদের সেই সক্ষমতা আসেনি। আপনি কি বলবেন? আপনাকে এবং দুজন সম্মানিত বিজ্ঞ সাংবাদিক সহ আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন সময় টিভির, আমি সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যে আলোচনাটা মোস্তফা ফিরোজ ভাই করলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন বাংলাদেশে এটি নেই, এটি সর্বজন স্বীকৃত। আর নির্বাচন নিয়ে যদি আপনি আলাপ করেন তাহলে বাংলাদেশে গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর এই বাংলাদেশের যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। সেই বিশ্লেষণ যদি আপনি করেন সেই দিক থেকে তুলনামূলকভাবে গত নির্বাচন অনেক ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে যদি আসেন, হ্যাঁ, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই কিন্তু একসময় রাজপথে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, অনেক রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা
বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এই অধিকার প্রতিষ্ঠা করেছেন, যেটা ভোট এবং ভাতের অধিকার। তার কণ্ঠ থেকেই প্রথম তিনি স্লোগান দিয়েছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানের মধ্য দিয়েই কি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার, ভোট অধিকার, গণতন্ত্র যাই বলেন না কেন, এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর এই তত্ত্বাবধায়ক সরকারের যে সুফল বা এই কনসেপশনটা, এটাই তারা ধ্বংস করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন, মানে 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখেছেন, বিএনপি নির্বাচন করেছে। এই বিএনপির মতিঝিলে এই এলাকায় জনাব ফালুর নির্বাচনে বিজয়ী করার ঘটনা দেখেছেন। মানে উদাহরণ যদি দিতে যান বহু আসবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোর্টের বারান্দায় কিন্তু দাঁড়াতে হয়েছে। আমাদের যে বিচার বিভাগ, সেখান থেকে কোর্টের রায় ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্ট সদস্যরা তারা মনে করেছেন যে আর প্রয়োজন নেই। কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকার আমরা এনেছিলাম, সেই তত্ত্বাবধায়কের সুফল বিএনপি পেয়েছে, আমরা দাবি করেছিলাম, কিন্তু সেই বিএনপি আবার এই তত্ত্বাবধায়ক সরকার আমলেই ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্ন, বিএনপি আপনারা তো বলেন যে বিএনপি অনেক কিছুই ধ্বংস করেছে, বিএনপি অনেক কিছুই নষ্ট করেছে তাদের 2001 থেকে 2006 ক্ষমতার মেয়াদে। বাকি সবকিছু তো আপনারা বাতিল করে দেননি, তত্ত্বাবধায়কটা কেন বাতিল করে? না না, আমরা বাতিল তো করি নেই নিজেদের, এতে কিন্তু কোর্টের কিন্তু একটি আদেশ আছে। কোর্টের আদেশকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না, কোর্টকে আপনি অবমাননা করতে পারবেন না। সেখানে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই জায়গায় আসতে বাধ্য হয়েছে। পাশাপাশি আপনি যদি পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশগুলো দেখেন, তাদের দেশেরও তো একটি নির্বাচনের সাংবিধানিক কাঠামো আছে, ঠিক আমার দেশেও তো একটি নির্বাচনের সাংবিধানিক কাঠামো আছে। সেই কাঠামোটি হলো নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে, সরকার যিনিই থাকুন না কেন তিনি তো এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে তারা বারবার আহ্বান জানিয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরও অনেক দল, ন্যাপ, কমিউনিস্ট পার্টি ইত্যাদি, তারাও কিন্তু সেখানে গিয়েছে, পরামর্শ দিয়েছে কিভাবে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। সেখানে বিএনপি যায়নি। বিএনপি যায়নি বলেই কি থেমে থাকবে? নির্বাচন কমিশন তো নির্দিষ্ট সময় তার নির্বাচন কাজ সম্পন্ন করতে হবে। সেখানে এই 7ই জানুয়ারিতে 28টি দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা বিজয়ী হয়েছে। বিএনপি যায় নাই নির্বাচনে, তাদের ইন্টারনাল অনেক প্রবলেম আছে। বিএনপি যাবে কি যাবে না এটা তার দলের একান্ত তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার, তারা যায় নাই। এবং তাদের না যাওয়ার পিছনে দেখেন অনেক কারণ আছে। তার কারণ তার দলের অবস্থাটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তার দলের সভাপতির কী অবস্থা, তার চেয়ারপারসন তাদের সে কী অবস্থায় আছে, তিনি বাংলাদেশের দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ইয়াজউদ্দিন সাহেব, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই 3 জন লোকরে কিন্তু এই বেগম জিয়াই উনি এদেরকে এই জায়গাগুলোতে বসিয়েছেন। একজন সেনাপ্রধানকে বানিয়েছেন, অনেকজনকে ঢেঙিয়ে ওনাকে আনডিউ প্রিভিলেজ দিয়ে তাকে এই জায়গায়। তারা কিন্তু একটি মামলা করেছিল, যে মামলাটি হলো এতিমের টাকা উনি আত্মসাৎ করেছেন। যেই মামলাটা পরবর্তী পর্যায়ে কোর্ট রায় দিয়েছে বিচার বিশ্লেষণ করে যে উনি দোষী, উনি একজন সাজাপ্রাপ্ত আসামি। দেখেন, মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু যেমনি ছিলেন একটি উদার মনের মানুষ, এই বাংলাদেশের যিনি তার বিরোধিতা করেছে তার বাড়ির বাজারটাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মারতে চেয়েছেন এই বিএনপি, এই তারেক জিয়া, এই বেগম জিয়ারা। কিন্তু সেই বঙ্গবন্ধু কন্যা আজকে মানবিক দিক থেকে সেই সাজাপ্রাপ্ত বেগম জিয়া জেলখানায় থাকবে, ঠিক মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিকতা বলছেন, বিএনপি তো এটাকে প্রতিহিংসা বলে, বিএনপি বলে তাদের নেত্রীর বিরুদ্ধে এই মামলা হওয়ারই কোনো গ্রাউন্ড। আমি কথাটি শেষ করি, আপনার কথাই আমি আসব। এরপরে দেখেন তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অবস্থা, তিনি কি 10টা অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলা মামলায় অসংখ্য মামলার তিনি একজন ফেরারি আসামি। বিভিন্ন কারণে কিন্তু বিএনপি নির্বাচনে যায় নাই। আর যে কথাটি আপনি বলছেন যে এই মামলাটি হওয়ার কোনো কারণ নেই, মামলাটি তো আওয়ামী লীগ দেয়নি। আমি আপনার কথা ধরেই নিলাম সত্য, মামলাটি তো আওয়ামী লীগ দেয় না, মামলাটি দিয়েছে বেগম জিয়া। বিএনপি যে 3 জনকে বসিয়েছে তার গদি রক্ষার জন্য, সেই 3 জনেই কিন্তু এই মামলাটি করে গেছেন তাদের দায়িত্বে। সেই মামলা কোর্টে বিচার করে কোর্ট সাজাতেছে। এটা বঙ্গবন্ধু কন্যার কি দোষ, আওয়ামী লীগের কোন দোষ বলেন তো? ধন্যবাদ হারুন ভাই। এই আলোচনাটার মধ্যে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, ধরুন যেটি দীপু ভাইকে তো শুরু করেছেন যে
অতি ডান অতি বাম কিংবা এই প্রসঙ্গগুলো রাজনীতিতে আলোচিত হচ্ছে। আর দিবু ভাই একটা কথা বলছিলেন যে সংসদে বা প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি গত কয়েক সংসদ ধরেই, বিশেষ করে দশম, একাদশ এবং দ্বাদশ তিনটি সংসদ ধরে। তো প্রধান প্রতিপক্ষ এখনো পর্যন্ত বিএনপিকেই মনে করে আওয়ামী লীগ। তো এই জায়গাতে আমি ব্যাপারটা এরকম করে জানতে চাই, অতি ডান অতি বাম কিংবা মধ্যপন্থী যেটাই বলি না কেন, নিবন্ধিত কিংবা অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের এখানে, বেশিরভাগ রাজনৈতিক দলগুলি মোটামুটি প্রায় সবাই হাতে গোনা কয়েকটি বাদে কোনো না কোনো জোটের সঙ্গে যুক্ত, হয় আওয়ামী লীগের সঙ্গে আর না হলে বিএনপির সঙ্গে। তো এটি কি আমাদের গণতান্ত্রিক চর্চায় কোনো একটা জায়গাতে কোনো গ্যাপ রাখছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার মানে বহুদলীয় গণতন্ত্র, বহুদল বহুমত, এটাই তো প্রত্যাশা। এটা হচ্ছে মানে যেটা হচ্ছে যে যদি দুইটি বড় দলকে কেন্দ্র করে ছোট ছোট দল যদি সেখানে আপনার চলে আসে, এটা খারাপ কিছু না। এটা আপনার আছে দুই দলীয় গণতন্ত্র, বহুদলের ভিতরেও মানে টু পার্টি সিস্টেম, এই ডেমোক্রেটিক সিস্টেম দুনিয়া আছে এবং এগুলো খুব আইডিয়াল অবস্থায় আছে। এখন ধরেন যে এই যে ছোট ছোট দল এরা কেন যুক্ত হয় সেইটি একটি দেখার জায়গা আছে যে কেন যুক্ত হয়। আপনি যদি জাতীয় পার্টির কথাই বলি যে আপনার 90-এর গণ অভ্যুত্থান যদি দল ধরেন, তাহলে জাতীয় পার্টির তো এই দেশে পলিটিক্স করার কথা ছিল না, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে যে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হলো বিচারপতি শাহাবুদ্দিন আমলে, সেখানে জাতীয় পার্টি অনেকগুলো আসন পেল। এখন দেখেন আপনি, তাহলে এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের, যে যাকে আপনারা স্বৈরাচার বলে বা আমরা স্বৈরাচার বলে ক্ষমতা থেকে নাইলাম, তার দল প্রচুর ভোট পেল। এরপর পরবর্তী নির্বাচনগুলো জাতীয় পার্টির একটা ফ্যাক্টর হয়ে উঠল এবং জাতীয় পার্টির সঙ্গে কিন্তু আওয়ামী লীগ জোট করতে সক্ষম হয়েছে। বিএনপি বারবারই চেষ্টা করেছে তাদেরকে দলে নেওয়ার জন্য এবং এটা নিয়ে কিন্তু এর সাথে নিজের ভাষ্যও আছে যে জাতীয় পার্টির এখন বিএনপির এখন যে যিনি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে তার কী কথা এবং কেন তিনি মাইন্ড করেছেন সে কথাগুলো সবাই জানে। সুতরাং জাতীয় পার্টিকে সবাই চায়, এখন বিএনপিও চায়, আওয়ামী লীগ চায় এবং আওয়ামী লীগের সঙ্গে তো আছে। কেন চায়? কারণ জাতীয় পার্টি নির্বাচনে যদি ধরেন যদি বিএনপি নির্বাচনে চলে আসতো, তো বিএনপিও চাইতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে, আর আওয়ামী লীগ তো চাইবেই, খুব স্বাভাবিক, কারণ তাদের সঙ্গেই ছিল। সুতরাং জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হিসেবে তার অবস্থান নেয়। এখন অন্যান্য দলগুলো আসেন, কিছু আদর্শিক জায়গা আছে, জামাত তার আদর্শিক জায়গায় চলে আছে। জামাত কিন্তু কখনো আওয়ামী লীগের সাথে জোট করবে না, আপনি কিন্তু জায়গাটা খেয়াল রাখেন। বামপন্থী কিছু দল আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে এবং সেটি একটি তাদের, আপনি 14 দলীয় জোট যদি ধরেন, সেটি একটি আদর্শিক জায়গা আছে। এখন তাহলে এবার কিছু বামপন্থী দল সেটি বিএনপির সঙ্গে কেন গেল, সেটি কিন্তু প্রশ্ন আসে। তাহলে সেখানে আদর্শিক জায়গাটা কোথায়? যারা গেছে তারা মনে করে তারা এখানে একটি ইস্যুতে এক হয়েছে, সেটা মনে করে তারা একটি সুষ্ঠু এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার কাছে অ্যাকসেপ্ট নির্বাচনের জন্য তারা ওই জায়গায় গিয়েছে। এটা যে আমি খুব আদর্শিক জোট তা কিন্তু মনে করি না। তো এই হচ্ছে আমাদের। আর এই ছোটো ছোটো দলগুলো কেন যায়? হচ্ছে যে নির্বাচনে প্রত্যেক দলেরই ছত্রছায়া থাকতে পারলে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তারা হয়তো বা এমনিতে আসন পাবে না, পার্লামেন্টে যেতে। এখানে রাজনীতির একটি চাওয়া পাওয়ার একটা ঘটনা থাকে, তো দীর্ঘদিন ধরে পলিটিক্স করে কেউ একজন এমপি হতে চান, হয়তো বা কপাল গুনে যদি আওয়ামী লীগ তো মন্ত্রিত্বও দিয়েছে অনেককে, বিএনপিও দিয়েছে, জামায়াত ইসলাম তো এমনি তো নির্বাচন করলে জামায়াত ইসলাম নেতারা তো মন্ত্রী হতে পারতেন না, সেখানে নিজামী মুজাহিদ তারা মন্ত্রী হয়েছেন, তাদেরও কপাল খুলেছে। আপনি সেই জায়গাগুলো দেখেছি এবং আমি সেটাও বলি যে নিজামী মুজাহিদ তো বাংলাদেশের মন্ত্রী কেন, পলিটিক্স করার জাতীয় পার্টির মতো পলিটিক্স করার মতোই তো রাইট থাকার কথা না, কিন্তু তারা ওই ধরনের জোট টোট করে মন্ত্রী হয়েছেন। এই হচ্ছে টোটাল রাজনৈতিক সিনারিও। কিন্তু এখানে যেমন আদর্শিক জায়গা আছে, তেমনি নির্বাচনী জোট আছে, তেমনি আপনার অন্যান্য বিষয়গুলো আছে। তো এগুলো সবসময় যে গণতন্ত্রের জন্য মানে ভালো তাও না, আবার গণতন্ত্রের জন্য ক্ষতিকর না, এটি একটা রাজনৈতিক চর্চা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দিবু ভাই, ধরুন পান্না ভাই বলছেন যে সব নির্বাচন নিয়ে সমালোচনা আছে, কিন্তু সেই প্রেক্ষিত বিবেচনায় নিলেও গেল 7 জানুয়ারি নির্বাচনটি যথেষ্ট ভালো হয়েছে। কারণ এটা পান্না ভাইয়ের বক্তব্য, আপনি এখানে উত্তর দিবেন বা দিবেন না সেটি আপনার। কিন্তু আমি যেটি বলতে চাইছি, ধরুন বিএনপি একটি দাবিতে আছে, বিএনপি মনে করছে যে এই অবস্থায় দলীয় সরকারের অধীনে নির্বাচনটি সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এই দাবিতে তারা থাকলেও 3টি নির্বাচন ধরেন, মানে 2008-এর নির্বাচনের পরবর্তী থেকে যদি বলি, 3টি মানে যখন থেকে দলীয় সরকারের অধীনে সিদ্ধান্ত হলো 3টি নির্বাচন গেল, 2টিতে বিএনপি গেল না, মাঝখানের একটিতে গেল, কিন্তু দাবি তাদের জারি আছে, তত্ত্বাবধায়কের দাবি। তো এই জায়গাতে বিএনপি তাদের ভোটারদের প্রতি কিংবা বিএনপি করেন যারা বিএনপির যারা কর্মীরা আছেন, তাদের কাছে কি বিএনপি কোনো একটা অবস্থান তৈরি করতে পেরেছে? আচ্ছা, নির্বাচন প্রসঙ্গে আমাদের অবস্থান কি? 14-তে গেলাম না, 18-তে গেলাম, 24-এ গেলাম না, তত্ত্বাবধায়কের দাবির ছাড় কিন্তু কখনোই ছিল না। তাহলে আসলে এরকম একটা ধোঁয়াশা তৈরি হয় কিনা কর্মীদের মাঝখানে বা বিএনপিকে যারা ভোট দিতে চান তাদের মাঝে?
মূলত তাদের মূল যে দাবি ছিল সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার অধীনেই নির্বাচন হইতে হবে, এবং এটা আমি তো বারবার বলি যে এটা আওয়ামী লীগের কাছ থেকে তারা শিখেছে। তো মাঝখানে তারা গেল, সেটা একটা পরিস্থিতি হলো যে যখন নাকি বলা হচ্ছিল যে না একবার এটা গণভবনে যে আলোচনা যে না দলীয় সরকার হলেও এটা নির্বাচন কমিশন করবে এবং ফেয়ার নির্বাচন হবে, সেই অভিজ্ঞতাটা খুবই মানে তাদের জন্য খুব খারাপ হয়েছে। কেননা দলের সারা দেশে তাদের যে অবস্থান, সেই অবস্থানের সাথে যেই আসন সংখ্যা সেটা কোনোভাবেই মেলে না। 6টা-7টা আসন পাওয়ার মতন এটা আওয়ামী লীগেরও স্ট্রেংথ আমি মনে করি যে কখনোই এটা হবে না, বিএনপিরও হবে না। কেন হলো? তার মানে হচ্ছে নির্বাচনটা টেম্পারিং হয়েছে, এই জন্যই কথাটা চলে আসলো দিনের ভোট রাতে হয়েছে, এবং তার যথেষ্ট তথ্য প্রমাণ এবং ওই সময় যে নির্বাচনী ম্যানেজমেন্ট, মোট কথা দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, আমরা যদি বলি যে শাহাবুদ্দিন সরকার সেই 91 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলোর যে চেহারা ছিল, সেই চেহারার সাথে কিন্তু 2018 চেহারাটা মেলে না। তো ওই অভিজ্ঞতার আলোকে তারা ব্যাক করলো যে না 14তে তাদের যে স্ট্যান্ড ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন না, সেই স্ট্যান্ডে তারা ফিরল। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো সফল হচ্ছে না, মানুষের তো পার্টিসিপেশন নেই। মানুষের পার্টিসিপেশনটা দরকার, সেই সাথে আবার আন্তর্জাতিক মহলের অংশগ্রহণটাও দরকার। আমাদের রাজনীতিতে কিন্তু বারবার এই যে ঘুরে ফিরে আসছে, যেমন জিএম কাদের বলছেন যে 3টা পরাশক্তি এই মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় এবং নির্বাচনের সময় ছিল। এখানে ছোট করে আন্তর্জাতিক সমর্থনটা একটা প্রসঙ্গ তো আপনি বলছেন। আজকে ঢাকার একটি পত্রিকা রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচন ভারত আসন ভাগাভাগির ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে নির্বাচনে আসুক। হ্যাঁ চেয়েছিল। তার মানে যদি এই রিপোর্টটাকে যদি আমি সত্যি ধরে নেই, মানে আলোচনার প্রেক্ষাপটে বলছি, তাহলে আন্তর্জাতিকভাবেও তো তাহলে কেউ কেউ চাইছিলেন বিএনপি নির্বাচনে অংশ নিক। হ্যাঁ, না সেটা তো আন্তর্জাতিক মহল তো মানে চেয়েছে। এখন বাংলাদেশের যখন কি ভারত আর আমেরিকা এক হয়, তখন তারা শুধু তো এখানকার রাজনীতির অবস্থা দেখে না, তারা জিও পলিটিক্স দেখে, চীনের অবস্থানটা দেখে। তখন চিন্তা করে যে না ঠিক আছে, এই আওয়ামী লীগ থাকলে ভারতের জন্য সুবিধা হবে, আর ভারতের সুবিধা হলে সেটা আবার আমেরিকার জন্য সুবিধা হবে। এইসব হিসাব নিকাশ করে 2+2 যে বৈঠকটা হলো নয়াদিল্লিতে, ওই বৈঠকে পরেই কিন্তু আমেরিকা কিন্তু পিছিয়ে আসলো। এটা আমরা পত্রপত্রিকায় পিনাক রঞ্জন চক্রবর্তীও বলেছেন যে ভারতের কঠোর মনোভাব দেখে পিটার ডিহাস এক পর্যায়ে মানে গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল। তো আমি বলি কি এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটটাও আছে, আবার জনগণের একটা আন্দোলনের ব্যাপারটা আছে। জনগণের আন্দোলনের ব্যাপারটা ছিল 28 তারিখ পর্যন্ত, সেই তাদের যে বিশাল বিশাল মহাসমাবেশ, শো ডাউনটাউন আছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তো একেবারে চূড়ান্ত ভায়োলেন্স করে উচিত না, মানে এবং সেটা যদি হয়ও সেটা বিচ্ছিন্ন কিছু ঘটনা। এখানে ছোট্ট করে ধরুন 28 অক্টোবর কি মানে 28 অক্টোবরের ঘটনা কি বিএনপি কি আসলে ব্যাকফুটে চলে গেল? আপনার কি মনে হয়? 14 মানে এই নির্বাচন প্রসঙ্গে যদি বলি, মানে 24-এর নির্বাচন প্রসঙ্গে যদি বলি, 28 অক্টোবরের মানে কি করা থাকতে পারে? মানে এখানে তো তারা যেটা বলছে যে পুলিশ বা অন্যান্য বাহিনী তারা এই রাষ্ট্রীয় শক্তি দলীয় শক্তি হিসাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, যাদের একটা লিগ্যাল একটা অথরিটি আছে। তো তার বিরুদ্ধে লড়াই করার মতন জনগণের কিন্তু সেই অবস্থাটা নেই, পরিস্থিতিও নেই। এটা তো বিশাল বাহিনী, তো আর এটা তো সম্ভবও না, যাদের হাতে উইপেন্স আছে আর অন্যদিকে আছে। ঝাঁপিয়ে পড়েছে বলতে আপনি কোনটা বলছেন? মানে পরের গ্রেফতারগুলো বলছেন নাকি ওই দিন থেকে শুরু করে তার পরবর্তী কার্যক্রমটা? ওই দিন তো পুলিশ মারা গেলেন একজন, তাহলে কে কার উপরে ঝাঁপিয়ে পড়লো? না, মারা গেল তো যখন নাকি গোলমালটা শুরু হলো, তাই না? গোলমালটা শুরু হলো, সেই ব্যাপারেও তো রিপোর্ট আছে যে কাকরাইলের ওই জায়গাটা কিভাবে অত দূর পর্যন্ত গেল, তার আগে থামানো হলো না কেন? তার মানে এটা হইতে দেওয়া হলো। এটা নিয়ে দুই পক্ষের নানা রকম বক্তব্য আছে। আর আমরা একটা পুলিশ দেখছি, তার আগে বিএনপি তো বলছে যে তাদেরও 10-12 জন বিভিন্ন সময় মারা গেছে। তার মানে পুরো আন্দোলনের সময়টা মারা গেছে না, 28 তারিখ না, 28 তারিখ এর আগে ধারাবাহিক আন্দোলনে এর আগে যে 1 বছর ধরে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে, তখন তো মারা গেছে। তো তখন কিভাবে মারা গেল? সেখানে তো আবার পুলিশে যে কোনো আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ মারা যাবে, জনগণ মারা যাবে, এটা তো যখন সংঘাত হয়, ক্লাশ হয়, এটা তো হয়। তার মানে এই না যে এটা একেবারে চূড়ান্ত ভায়োলেন্স হয়ে গেল, সমস্ত মবটা যে ঝাঁপায় পড়লো এবং এই আন্দোলনটা সঠিক না, তাও
না, আমি বললাম তো এই ধরনের আন্দোলনে যখন কি আওয়ামী লীগ করছে, মারা যায়নি মানুষ, মারা তো গেছে। এটা আমাদের দুঃখজনক, কিন্তু এটা হলো বাস্তবতা। ধন্যবাদ। পান্না ভাই, আপনি বলছিলেন যে কোনো নির্বাচনী সমালোচনার ঊর্ধ্বে নয়, সেই প্রেক্ষাপটে আপনি বলছেন, কিন্তু ব্যাপারটি হচ্ছে কি, ধরুন এর আগের নির্বাচনগুলো মানে 2008 পর্যন্ত যদি ধরি, সেগুলো ছিল আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি করে ক্ষমতায় আসছিল, এবং যখন যে দল নির্বাচনে হেরে যাচ্ছিলেন তখন তারা বলছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, যদি আমি 8 পর্যন্ত এইভাবে করে দেখি। আবার ধরুন এই 14, 18 কিংবা 24 নির্বাচন, বিএনপি তো একটাতে অংশ নিয়েছে, বাকি দুটোতে নেয়নি। তো বিএনপি ছাড়াও আরও অনেকেই মানে সরাসরি রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত নন, বিশেষ করে বলতে চাই সুশীল সমাজের অনেকেই আবার এই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। তো এখন ওই সমালোচনা আর এই সমালোচনা দুটোকে কি একভাবে দেখা যায়? না, সেটা একভাবে দেখা যায় না। এই যে নির্বাচনে আপনার প্রশ্নটা বিশেষ করে কারা তোলে, যারা হেরে যায় তাদের পক্ষ থেকেই কিন্তু প্রধান আলোচনাটা চলে আসে। তো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনার রাজনীতি করবেন, সালিসি আমি মানি তাল গাছ আমার, তাহলে তো রাজনীতি হয় না। দেখেন হারুন রাস্তায় স্লোগান মিছিল করা একসাথে ক্যাম্পাসের আমাদের সতীর্থ কলমের লেখন তার ছিল। আমরা 90-এর আন্দোলন করেছি, একটা লক্ষ্য নিয়ে তো আন্দোলন করেছিলাম। সেই লক্ষ্যটা ছিল একটি সুন্দর সমাজ আমরা পাবো, দুর্নীতিমুক্ত সমাজ পাবো, স্বৈরাচার মুক্ত একটি সমাজ পাবো, সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ হবে, গণতন্ত্র ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে, দুর্নীতিদের থেকে আমরা দূরে থাকব। কিন্তু সেখানে এই লড়াই সংগ্রামের সময় পৃথিবীর প্রতিটি মানুষ মনে করেছিল যে এই লড়াইয়ের সুফলটা আওয়ামী লীগ পাবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠন করবে। বলতে দ্বিধা নাই, আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু নির্বাচনে গিয়ে কি দেখলাম, যে নির্বাচনে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ ভোট অনেক বেশি পেয়েছেন, কিন্তু 100 নিচেও কিন্তু অনেকটি সিট আমরা হারিয়েছি। অর্থাৎ আমরা সরকার গঠন করার মতো আসন আমাদের ছিল না। সরকার গঠন করলেন কি, সেই সূক্ষ্ম কারচুপির মধ্যে দিয়ে যে ঘটনা ঘটলো, বেগম জিয়াকে ক্ষমতায় বসানো হলো। বেগম জিয়া ক্ষমতায় বসলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তিনি বিরোধী দলে থাকলেন এবং এই বিজয় মেনে নিলেন। প্রতিবাদ করার পরেও তিনি মেনে নিলেন। এই মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে রাজনীতি করলে, জনগণের জন্য রাজনীতি করলে। ষড়যন্ত্র যদি করতেন, ওই দিন বঙ্গবন্ধু কন্যা বলতেন যে আমি এটা মানি না। 18তে বিএনপি যখন 5টি পায় তখন তারা কিভাবে মেনে নেবে? আমি কথাটি আপনারা আসি, এই কথা যদি আপনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হারাবার পর যে দল এই দেশ স্বাধীন করেছে, যে দল মুক্তিযুদ্ধ করেছে, যে দল এই দেশের প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশকে পুনর্গঠনের জন্য নেমেছে, সেই দলকে বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতাচ্যুত করা হয়েছে অবৈধভাবে, অন্যায়ভাবে, বন্দুকের নলে। সেই দল জিয়াউর রহমানের ক্ষমতার সময় তো নির্বাচন করেছিল, কয়টি সিট পেয়েছিল? 43টি সিট পেয়েছিল। সেখানে তো আওয়ামী লীগ মেনে নিয়ে রাজনীতি করেছে। রাজনীতি করেছে কেন? জনগণের জন্য তারা কথা বলে, মানুষের জন্য কথা বলে। আর বিএনপি নির্বাচনে আসলো, এসে তাদের সকালবেলা বলল যে হ্যাঁ আমাদের নির্বাচন সঠিক হয়েছে, আমি ভোট দিতে পেরেছি, নির্বিঘ্নে ভোট চলতেছে। হেরে যাওয়ার পর বললো যে আমি মানি না। এবং অন্য যে আপনি যেটা বলছেন না, আওয়ামী লীগ 43টিও মেনে নিয়েছিল, তো বিএনপি তো 2008-এর নির্বাচনে 29 প্লাস উপনির্বাচনে 30টাও তো বিএনপি মেনে নিয়েছিল, কিন্তু এই 5টা কিভাবে মানে বিএনপি? জনগণ আপনাকে যদি ভোট না দেয়, তাহলে আপনি বলে দেন যে আমি নির্বাচনে যাব, আমাকে 50টা সিট দিতে হবে, অথবা 100টি সিট দিতে হবে, অথবা আমার ক্ষমতা নিয়ে দিতে হবে, আমি নির্বাচনে যাব। দিবু ভাই তো বলছেন যে বিএনপি বা আওয়ামী লীগ 5টা-7টা সিট পাবে, এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। না, এটা হইতেই পারে। মুসলিম লীগ তো একসময় ভাবছিল মানুষে যে মুসলিম লীগ এই দেশকে লিড করবে। কয়টা সিট পায়? নামান না মুসলিম লীগকে, কয়টা সিট পায়? মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তো আপনার, সেই জায়গায় যদি না। মোস্তফা হয়তো অনেক কথা বলেছেন, যেমন উনি বলেছেন যে দিনের ভোট রাতে হয়েছে। দিনের ভোট যদি রাতে হয়ে থাকে, আপনি তো মিডিয়ায় কাজ করেন, একটা ফুটেজ দেখান না। আমি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমি মানি সেটা, কিন্তু আপনি প্রমাণ সাপেক্ষে তো বলবেন। বিজ্ঞ সাংবাদিক আপনারা দুজন, আপনি ভিডিও ফুটেজ দেখান। মানুষ বিশ্বাস করতেছে হ্যাঁ কোনো জায়গায় কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু দিনের ভোট রাতে হয়েছে, আপনি ফুটেজ দেখান এক জায়গা, বলার জন্য বলবেন, তা তো হয় না। আওয়ামী লীগ আমলে কাজটা হলে ভালো না, বিএনপির আমলে কাজটা হলে ভালো হয়। আজকে দেখেন আমাদের ভাই হারুন যে কথাটি বলেছেন, তার কথা ভিতরে একসময় আসছে কিন্তু, যে জাতীয় পার্টির রাজনীতি করার কথা ছিল না, জামাতের রাজনীতি করার কথা ছিল না। এই জায়গাটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন, আমরা 90-এর আন্দোলন করেছিলাম, কোন
কালো তালিকাভুক্ত, আপনারা যে তালিকা করেছেন আপনারা জানার কথা, সেই তালিকাভুক্ত লোকজনদের কিন্তু আওয়ামী লীগ নমিনেশন দেয়নি, অন্যরা দিয়েছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আসছেন অনেক নেতা, না পেয়ে সোজা ওখানে চলে গেছে। হ্যাঁ, তিনি এইখানে নমিনেশন যখন বঙ্গবন্ধু কন্যা বলেছেন না আপনাদেরকে আমরা আওয়ামী লীগ নমিনেশন দিতে পারে না, আমি নমিনেশন দেব না, তখন 32 নম্বর থেকে বের হইয়া 27 নম্বরের রোডে গিয়ে বিএনপির নমিনেশন নিয়ে বাড়ি চলে গেছেন এবং তিনি এমপি হয়েছেন। মন্ত্রী সেই কালো হয়েছেন। তালিকাভুক্ত তিনি মন্ত্রী। আপনাকে অনেক কাজটি কে ঘটিয়েছিল? বিএনপি। জি, ধন্যবাদ সেটা হারুন ভাই। মাথায় রাখতে হবে। হারুন ভাই, এই আন্তর্জাতিক প্রসঙ্গটা যেহেতু আসছিল নির্বাচনের, আমি একটু বলতে চাই আপনাকে, যেমন ধরেন যে পত্রিকাটার খবরটার কথা আমরা বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বিএনপিকে নির্বাচনের জন্য পরামর্শ দিয়েছিল, এটি একটি বিষয়। দিবুভাবের একটা কথা বলছেন পিনাক রঞ্জন চক্রবর্তীকে উদ্ধৃত করে। এইখানে আমরা কি দেখেছিলাম 28 অক্টোবরের পরে 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত মাঝামাঝি সময়টাতে ঢাকায় এর আগে নির্বাচন প্রসঙ্গে কিংবা বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে খুব বেশি প্রকাশ্যে দৌড়ঝাঁপ করছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যমকে এদেরও কিছু বৈঠক করেছিলেন পিটার হাস। 28 অক্টোবরের পরে কার্যত ওনাকে আর অন্ততপক্ষে রাজনৈতিক প্রসঙ্গে কোনো ধরনের কোনো কর্মসূচিতে প্রকাশ্যে দেখা যায়নি। ভারত প্রসঙ্গে 28 অক্টোবরের আগে পর্যন্ত বিএনপি অতটা জোরালো বিরোধিতা করেনি, যেটি 28 অক্টোবরের পর থেকে এবং বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে করছে। তো গেল নির্বাচনটা নিয়ে যখন আলোচনা করব, এই প্রেক্ষাপটগুলো বিবেচনা নিয়ে আমাদের করতে হবে কিনা? অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে যে আমরা তো এবার নির্বাচনের, আপনি ওই টাইম ফ্রেমটা বললেন, আমরা তো বিদেশি বিভিন্ন শক্তিকে বা বিদেশি রাষ্ট্রকে খুবই বেশি সক্রিয় দেখেছি। এখন ধরেন যে একটি ধরেন যে জিনিসটা হচ্ছে, আমরা যেখানে সবসময়, আমি কিন্তু তার আগেও আপনার এই টকশোতে বলেছিলাম যে একাধিকবার, যে এখানে অ্যাসেসমেন্টে কেউ কেউ ভুল করেছেন, যে যুগটা এমন না যে কি কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন। তাদের একটা টার্গেট থাকে, বিদেশি যারা এখানে নির্বাচন নিয়ে কথা বলেন বা থাকেন, ভূ রাজনীতি থাকে, সেই টার্গেটে আমি সবসময় আপনাকে বলছিলাম যে সেই টার্গেটের একটা জায়গা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য, আর একটা টার্গেট হচ্ছে তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কোথায় কোন থাকবে। এখন সেই জায়গা থেকে তারা কোনো দলকে বন্ধুস্থানীয় মনে করতে পারে, এটা তাদের ব্যাপার। কোনো দলকে বন্ধুস্থানীয় মনে নাও করতে পারে, আবার তারা নিউট্রাল অবস্থানেও থাকতে পারে যে যারা আসবে তারাই আমাদের বন্ধু হবে। সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে যে তারা হচ্ছে যখন পরের শক্তিকে ভর করে ভাত খেতে চায় তখন তারা সমস্যায় পড়ে। ধরেন আমি বলি যে এই ধরনের একটা ক্রিয়েট হয়েছিল ওয়েব, যে আমেরিকা অমুক দলকে ক্ষমতা এবার বসিয়ে দেবে, এটা বিশ্বাস করতো কেউ কেউ। আপনি যদি আমাদের বাইরে যারা এটা নিয়ে কাজ করেছেন বিভিন্ন সময়, বা আপনি যদি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশে যেগুলো সক্রিয় ছিল তখন তারা দেখছেন, তারা কিন্তু ইনি ওই কথাটাই বলার চেষ্টা করেছেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বলছে এরপরে এই হবে, এরপরে এই হবে, আমি কিন্তু তখন আপনাদেরকে বলেছি এরপরে যেটা হবে ব্যবসা হবে। আমি কিন্তু বারবারই বলেছি যে দুনিয়ার ওই পলিটিক্স, আপনার এখন যে রাশিয়া আমেরিকার সেই যে 2 ব্লকের রাজনীতি, সেটা না। তো ওইখানে হচ্ছে মানে হয় কি, দুনিয়া যেখানে আপনি হেঁটে যায় অনেক দূরে, আমাদের পলিটিক্যাল তখন অ্যাসেসমেন্টগুলো খুব ব্যাকওয়ার্ড ছিল। যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপি, দুটি দলই কিন্তু ট্রাই করেছে আন্তর্জাতিক শক্তির সহায়তা নিতে, তাদের এক ধরনের সমর্থন নিতে। এই সমর্থন নেয় আমি পিছিয়ে পড়েছি, তাতে তো আপনাকে আমি দায়ী করতে পারি না। অর্থাৎ আমার স্ট্র্যাটেজিক্যালি এখানে আমি আপনার পলিটিক্সের আদর্শিক দিকটা বাদ দেন, আমি স্ট্র্যাটেজিক গেমে আমি ফেল করছি কি পাস করেছি সেটা বিষয়। পলিটিক্স একই সঙ্গে মানুষের জন্য, পলিটিক্স একই সঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য, পলিটিক্স একই সঙ্গে গেম কিভাবে আমি আপনাকে বলি যে আপনি যদি মুঘল সাম্রাজ্য দেখেন তাহলে বাবর আকবর কত বছর বয়সে মানে তার মানে বাবাকে হারিয়েছেন? 14 বছর বয়সে, 14-13 বছর বয়সে। বৈরাম খান তাকে সাপোর্ট দিয়ে রাখছিলেন এবং তার বাবার বন্ধু হিসেবে, খেয়াল করেন কিন্তু। এবং 17 বছর বয়সে সে পুরো ক্ষমতা নিয়ে বৈরাম খানকে মক্কা শরীফ পাঠিয়ে দিয়েছিলেন। হোয়াট এ ডিপ্লোমেসি, মাইন্ড ইট, এটা তো পলিটিক্স। সে জানে যে কারুর উপরে ভর করে সে এই মুঘল সাম্রাজ্য চালাবে না। তো পলিটিক্সে তো এই ডিপ্লোমেসি আছে, এই কূটনীতি আছে, এই রাজনৈতিক কূটচাল আছে। তো আপনি তো সেটা মেনেই পলিটিক্স করছেন। আর একটা বিষয় আমি বলি যে অ্যাসেসমেন্টের আর কিছু জায়গা আছে, মানে পপুলার অ্যাসেসমেন্ট, মানে আমাদের টকশোতেও আমরা দেখেছি, ইউটিউবেও দেখেছি, বাইরের যারা ইউটিউবার তারা পপুলার কথা বলতে খুব পছন্দ করেন। আপনি দেখবেন অনেক ইউটিউবের এখন ভিউ কমে গেছে, কারণ হচ্ছে তাদের ওই অ্যাসেসমেন্টগুলোকে মানুষ এখন মেলাচ্ছে। অর্থাৎ তারা হচ্ছে ভিউয়ের জন্য এই অ্যাসেসমেন্টগুলো করেছেন।
আমি হচ্ছে একটি দল, অর্থাৎ মানুষ কি শুনতে চায় সেটা কি বলেছেন। শুনতে চায়, কি সত্য সেটি একটা বলেননি। রাজনৈতিক দল তার নিজস্ব শক্তি, তার বাইরের যোগাযোগ, এই সব মিলিয়ে জনগণের সাথে তার যোগাযোগ, এই সব মিলিয়ে, এবং যে দলটা ক্ষমতায় থাকে তার প্রশাসনিক যোগাযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে, এই সব মিলিয়ে বাংলাদেশের পলিটিক্স হয়। বাংলাদেশে আপনি হঠাৎ করে ইউরোপিয়ান পলিটিক্স নিয়ে আসতে পারবেন না। এই জায়গাগুলোতে এই খেলাটাই হবে এখানে ভবিষ্যতে, এখন শেষ না, কিন্তু ভবিষ্যতে এই খেলাটাই হবে। আপনি খেয়াল করবেন যে সারা দুনিয়ায়, আমি বারবারই বলি, এখন অথরিটেরিয়ান গভর্নমেন্টের একটি যুগ চলছে। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি খেয়াল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আপনার ছাত্র বিক্ষোভকে দমন করা হচ্ছে, পীড়ন করা হচ্ছে। এটা হচ্ছে গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে, খেয়াল করবেন। সুতরাং পৃথিবীতে ওই গণতান্ত্রিক অবস্থা কিন্তু এখন নাই, এখন অথরিটেরিয়ান এবং গণতন্ত্রের বিচ্যুতি ঘটেছে। বাংলাদেশ তার বাইরে থাকবে না। সুতরাং বাংলাদেশকে সেই জায়গায় ফাইটটা দিতে হবে। সেই ফাইটের জায়গায় যদি কেউ আদর্শিকভাবে আসতে চায়, যদি কেউ আরও গভীরভাবে আসতে চায়, আসতে পারে। দীর্ঘকালীন যুদ্ধ প্রয়োজন হতে পারে। বাংলাদেশে কি গণতন্ত্র একদম বেহেশতখানা হয়ে গেছে? নেভার। আমাদের এখানে নির্বাচনে ত্রুটি আছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে। দেশের মানুষ মনে করে তারা সঠিকভাবে ভোট দিতে পারে না। গত নির্বাচনে চয়েসের অপশন ছিল না, কিন্তু তাই বলে কি আপনি চাইলেই মানে সেই জায়গাটা পেতে পারবেন? তাহলে গণতান্ত্রিক সংগ্রাম সেভাবেই করতে হবে। কিন্তু কারোর যদি আমি নেক্সট টাইম ক্ষমতায় না গেলে আমার সব কিছু চলে গেল, এই ধরনের রাজনৈতিক দলের ভিতরে হতাশা তৈরি হয়। মানে আমি আপনাকে খেয়াল করি যে আমরা সাংবাদিক হিসেবে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেই তো কথা বলি। এই ধরনের হতাশা বিএনপির নেতাকর্মীদের ভিতরে কাজ করছে, কেননা তাদেরকে একটি স্বপ্ন দেখানো হয়েছিল, মানে যে এইভাবে পরিবর্তন আসবে। আমার কাছে যারা এসেছে তারা বলছে তো এবার তো সরকারের পরিবর্তন হচ্ছে। আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না, সেটা যে আপনারা পারেন। অর্থাৎ আপনি যখন নিজস্ব শক্তির বাইরে অন্য শক্তির উপরে বেশি নির্ভর করবেন, তাহলে আপনার শক্তি নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু এটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। জি, আপনার দেবু ভাই, আপনার শেষ যদি কিছু বলতে চান, শেষ কোনো মন্তব্য আপনার। না, আমি যেটা বলি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমেরিকা কিন্তু অনেক দূরের দেশ, ভারত কাছের দেশ। আমেরিকা সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে চাইতে পারে যেখানে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হোক, এবং এটা তো উত্তর কোরিয়াও যদি চায়, তার কোনো স্বার্থ ছাড়া সে চাইবে যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক। তো তাদের স্বার্থ আর ভারতের স্বার্থ তো এক না। ভারত হচ্ছে এখানে তার মূল, মানে বড় পরাশক্তির মধ্যে মূল, যেহেতু চীনের বিষয়টা আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার মূল বন্ধু। সংক্ষেপ করবেন। তো সেই কারণেই এখানে ভারতের তো একটা ইনফ্লুয়েন্স আছে, সেটা তো পিনাক রঞ্জন চক্রবর্তীর সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে যে যেই সিস্টেম আছে সেই। এখন রাজনৈতিক দলগুলো শুধু কি মানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমি নির্বাচন করব, না হলে করব না, সেটা হলো কৌশলের ব্যাপার। আমি মনে করি যে এটা কোনো মানে একদম স্থির কোনো হইতে পারে না। এটা দলীয় সরকারের অধীনে যে অবস্থায় থাকুক না কেন, যেটা পাকিস্তানে নির্বাচনে যাওয়া উচিত, নির্বাচনে গেলে তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা জেনেও সে ফাইট দিয়েছে। আর বাংলাদেশের অবস্থা যেহেতু আরও করুণ অবস্থা, সুতরাং সেই কারণে এটা ওই সিদ্ধান্তও হইতে পারে, আবার সিদ্ধান্ত হইতে পারে যে না, আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যাব না। জি, আপনাকে ধন্যবাদ। পান্না ভাই, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। শেষ মন্তব্য বলতে যে এখন তো একটি স্থিতিশীল সরকার, নির্বাচনের মধ্যে একটি সরকার আসছে। সেই সরকারকে ইচ্ছা করলেই তো আপনি ফেলে দিতে পারবেন না। আপনি দেশে গণতন্ত্র আছে, দেশে আইনের শাসন আছে, মানুষের অধিকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রাজনীতি যারা করেন, ক্ষমতায় যাওয়ার লিপ্সা আকাঙ্ক্ষা থাকবেই, তো সেই জন্য তো জনগণের কাছে যেতে হবে। বিএনপি 28 অক্টোবর যে ঘটনাটি ঘটিয়েছে, এটি বিএনপি কানাডার আদালতেও প্রমাণ হয়েছিল একটি সন্ত্রাসী সংগঠন। আজকে বাংলাদেশের সমস্ত রীতিনীতি ভঙ্গ করে চিফ জাস্টিসের বাড়িতে হামলা, সাংবাদিকের উপর হামলা, পুলিশি হামলা, সমস্ত ঘটনা দেখে আন্তর্জাতিক যে মোড়ল যারা এখানে ছিলেন তারাও দেখেছেন যে বিএনপি সঠিক পথে নাই, সংসার পথে। কিছু বলবেন? অতএব বিএনপিকে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। না, বলার কি আছে? বলার হচ্ছে যে আমি সবসময় বলেছি, এর আগে আপনাকে এখনও বলি, যে আমরা একটা গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে এবং জনগণ যাতে ভোট দিতে চায় সেরকম একটা ব্যবস্থা চাই, একদমই ব্যবস্থা চাই। সেটা তত্ত্বাবধায়ক নির্বাচন কমিশন, সেটা আমি বুঝি না। আমি বুঝি একটা সত্যিকারের গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি ইলেকশনের ব্যবস্থা বাংলাদেশের প্রয়োজন, মানুষ ভোট দিতে চায়। তিনজনকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবার দেখা হবে, রাত 10টা দেখার আমন্ত্রণ হলো। শুভরাত্রি।